কখনো কি ভেবে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প জানে যে স্থলবাহিনী পাঠানো ছাড়া ইরানের রেজিম পরিবর্তন করা সম্ভব না, ইরান দখল করা সম্ভব না, তারপরেও কেন ট্রাম্প স্থলবাহিনী পাঠাচ্ছে না? কারণ ইরানের 3 দিকে পদে পদে মার্কিন বাহিনীর জন্য অপেক্ষা করতেছে মৃত্যু ফাঁদ। এটা ডোনাল্ড ট্রাম্প নিজেও জানেন, এবং জানেন বলেই তিনি এই সমস্ত মিডল ইস্টের বিভিন্ন ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সৈন্য, ওদিকে আবার 2500 নতুন মার্কিন মেরিন সেনা পাঠাচ্ছেন। তারপরেও তিনি ইরানের ভিতরে বাহিনী পাঠানো, একটা সময় তো স্থলবাহিনী পাঠাতেই হবে, কিন্তু সেটাই হচ্ছে সমস্যা। কারণ ইরানকে আল্লাহ পাক ভৌগোলিকভাবে এমনভাবে বানিয়েছেন যে এটা পুরো দুর্গম ভয়ঙ্কর। আমেরিকার কাছে অত্যাধুনিক রাডার সিস্টেম আছে, মিসাইল আছে, এয়ারক্রাফট আছে, নেটওয়ার্ক আছে। সুতরাং আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স দেশ, কোনো সন্দেহ নেই, আমি একমত। কিন্তু ইরান যেই পর্বতমালা দ্বারা সুরক্ষা এতই দুর্গম যে পৃথিবীর শ্রেষ্ঠ আর্মি মার্কিন বাহিনী এখান থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারবো কিনা। দেখুন, আমেরিকা ভাবে যে তাদের টেকনোলজি, অস্ত্রশস্ত্র, তাদের বিমান, তাদের রাডার, তাদের ক্ষেপণাস্ত্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি হিসাবে ভাবে। ইরান ভালো করেই জানে যে এই মার্কিন বাহিনীকে সরাসরি যুদ্ধে হারানোর মতো সক্ষমতা ইরানের নাই। এই কারণেই ইরান কৌশল অবলম্বন করতেছে যে টিকে থাকা, যা সারভাইভ। কিন্তু যেভাবেই হোক এই যুদ্ধকে দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল করে তুলে, যাতে আমেরিকা এটার কস্ট বেশি দিন বেয়ার করতে না পারে। এবং মধ্যপ্রাচ্য দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, আবুধাবি, ওমান, জর্ডান, আরব আমিরাত, তারা খুব ভয়ে আছে যে এই এবং তাদের রাজ পরিবারেরও উৎখাত হতে পারে এবং এই মধ্যপ্রাচ্য বিশাল সংকটে পড়ে যাবে। এই কারণে এই আরব দেশগুলো চায় যাতে যুদ্ধটা দীর্ঘস্থায়ী না হয়। এবং এছাড়াও এই যে হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী যেহেতু ইরান বন্ধ করে দিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু বরং এটা সমস্ত বিশ্বকে আঘাত করতেছে বাণিজ্যিকভাবে, অর্থনৈতিকভাবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। একটা স্কুলে একটা স্টুডেন্ট খুবই লম্বা, খুবই স্বাস্থ্যওয়ালা এবং খুবই শক্তিশালী। পক্ষান্তরে আরেকটা স্টুডেন্ট ওপেন মাঠে ফাইট হয়, তাহলে তো অবশ্যই ওই যে শক্তিশালী সেই জিতবে। কিন্তু যদি ওই ছোট্ট ছেলেটা সে হঠাৎ করে এই ওপেন ফিল্ডে ফাইটকে রিফিউজ করে সে দ্রুত গিয়ে ঢুকে পড়ে একটা বিল্ডিং এর ভিতরে, যেই বিল্ডিংটা আসলে অনেক বড় বিল্ডিং এবং এই বিল্ডিংটা অনেক কোনা কানা, তারপরে সিঁড়ির নিচে উপরে কোথায় কি রুম আছে সেটা কিন্তু ওই ছোট ছেলেটা কিন্তু মুখস্থ বলতে পারে। কিন্তু যে কিনা শক্তিশালী বালক, সে কিন্তু জানে না যে এই বিল্ডিংটার কোথায় কি আছে, কোন করিডোরে দিয়ে গেলে কোন রুমে যাওয়া যায়, কোন পাশে দিয়ে গেলে কোন রুমে যাওয়া যায়, আবার একটু অন্ধকারও আছে। সুতরাং সেই শক্তিশালী ছেলেটা ওই ছোট্ট বাচ্চাটাকে আক্রমণ করার জন্য ওই বিল্ডিং এ ঢুকলো। এখন বিল্ডিং এ ঢোকার পরে যেহেতু ওই দুর্বল ছেলেটা জানে যে এই বিল্ডিং এর কোথায় কি আছে, কোথায় হাইডিং প্লেস আছে, কোথায় কি সমস্যা আছে, কোথায় ফাঁক পাতা আছে, কিন্তু ওই শক্তিশালী ছেলেটা কিছুই জানে না। এখানে কিন্তু শক্তি কিন্তু শিফটিং হয়ে গেল। এখন যে শক্তিশালী ছেলেটা, সে কিন্তু তার শক্তি আর কাজে লাগাতে পারবে না। এবং এই বিল্ডিং এ এমন অনেক ন্যারো ন্যারো জায়গা আছে যেখানে একবার ঢুকলেও তার মতো বড় ছেলের পক্ষে শক্তিশালী ভাবে মুভ করা সম্ভব না, কারণ জায়গা তো ছোট। অথচ ওই ছোট ছেলেটার পক্ষে কিন্তু এটাই হচ্ছে সুযোগ। সুতরাং এই যে যুদ্ধটা ওপেন মাঠে না হয়ে চলে গেল একটা দুর্গম বিল্ডিং এর ভিতরে, যেখানে অসংখ্য রুম, অসংখ্য গলি, অসংখ্য প্যাসেজ, অসংখ্য সিঁড়ির করিডোর, সেখানে কিন্তু এই শক্তিশালী ছেলেটার পক্ষে আর যুদ্ধে জিতা সম্ভব না। এখন ইরানও কিন্তু এটাই চায়। ইরানও চায় যে মার্কিন বাহিনী আসুক এই ইরানে। কাজে ইরানের যে দুর্গম পাহাড় পর্বত, গিরিখাত, তারপরে বিভিন্ন নদী নালা, এইসব কিন্তু মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত দুর্গম করে তুলবে এবং তারা যুদ্ধে জিততে পারবে না বলেই ইরান বিশ্বাস করে। ইরান কিন্তু কুয়েতের মতো না, ইরান কিন্তু ইরাকের মতো না যে সমতল মরুভূমি, কাজে মার্কিন বাহিনী ট্যাঙ্ক নিয়ে আসবে, স্থলবাহিনী আসবে, উপর থেকে বিমান আসবে। ইরান কিন্তু এরকম না। ইরানের একদম 3 ভাগের 2 ভাগ অংশই কিন্তু পাহাড়, পর্বত, মালভূমি, এই বিভিন্ন ভাবে আবার অনেক গভীর খাদ, এইসব বিভিন্ন ভাবে এগুলো 3 ভাগের 2 ভাগই হচ্ছে এইরকম প্রাকৃতিক ভাবে খুবই ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ অঞ্চল হচ্ছে এই ইরানের 3 ভাগের 2 ভাগ অঞ্চল। এছাড়াও আছে প্রচুর পরিমাণে গুহা। এক পাহাড় থেকে এক গুহা দিয়ে আরেক পাহাড়ে, সেই গুহা দিয়ে আরেক জায়গায় যাওয়া যায়। মাটির নিচে অনেক গুহা খননও করেছে সরকার। এবং এছাড়াও ইরানের পাহাড়গুলো কিন্তু আমাদের বাংলাদেশের মতো প্রচলিত মাটির পাহাড় না, এগুলো হচ্ছে বেশিরভাগই পাথরের পাহাড়, খুবই শক্তিশালী। এর মধ্যে একটা আছে আলবোর্জ পর্বতমালা, কাস্পিয়ান সাগরের দক্ষিণ উপকূলে ঘেঁষা এবং ইরানের রাজধানী তেহরানের উত্তর দিকে অবস্থিত। এই পর্বতমালা খুবই দুর্গম এবং এটা কিছু কিছু জায়গায় প্রায় 5000 মিটার পর্যন্ত উঁচু। 5000 মিটার। তাহলে এত দীর্ঘ
এবং সুউচ্চ পর্বতমালা আমেরিকানদের জন্য কিভাবে সমস্যা করবে সেটা হচ্ছে যে উপর থেকে যখন বিমান যাবে, তখন একটা বিমান যখন বোমা ফেলে বা একটা রাডার যখন ক্যাচ করে যে কোন জায়গায় বোমাটা ফেলবে, তখন কিন্তু অনেক বিষয়ের উপর নির্ভর করে, যে নেটওয়ার্ক, ভিজিবিলিটি যে আমি দেখতেছি ওই জায়গায়, এবং মানে পরিপূর্ণ একটা সিনারিও যে ওই ওই জায়গাটা যে দেখা যায়। কিন্তু এই পর্বতমালার কারণে, যেমন এই হচ্ছে পর্বত, ওদিক থেকে সূর্য এদিকে, কিন্তু এদিকে ছায়া পড়ে, এই ছায়ার কারণে কিন্তু স্যাটেলাইট থেকে অনেক কিছু দেখা যায় না, এবং উপর থেকে গোয়েন্দাগিরি করা সক্ষম হয় না, এবং রাডার কিন্তু ওই জায়গায় ফোকাস করে না। যত নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে ওই জায়গায় একটা অবস্টেকল তৈরি করে। সুতরাং পাহাড় পর্বতের কোনা কানায়, নিচে, গিরিখাদে, এই সব জায়গায় কিন্তু আমেরিকা তাদের অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা এগুলো ডিটেক্ট করতে পারে না, এবং সে অনুযায়ী টার্গেট করে সেখানে বোমা হামলা চালাতে পারে না, এবং ভিজিবিলিটি ভেরি লো থাকে সবসময়। এই পাহাড়গুলো ছায়া তৈরি করে, স্যাটেলাইটের জন্য ছায়া, রাডারের জন্য ছায়া, এমনকি যে কমিউনিকেশন করবে, কমিউনিকেশনের জন্য কিন্তু এটা ছায়া তৈরি করে। ফলে মার্কিন বাহিনী কনফিউজড হয়ে যায়। এবং এই যে পাহাড়গুলোর নিচে অসংখ্য টানেল, যেই সব টানেলে ইরান হাজার হাজার মিসাইল লুকিয়ে রেখেছে, এক টানেল থেকে আরেক টানেল দিয়ে যাওয়া যায়, সেই টানেল থেকে বের হয়ে ভ্রাম্যমান ভাবে মিসাইল ছুড়েই সঙ্গে সঙ্গে আবার আরেকটা গুহা দিয়ে গায়েব হয়ে আরেকটা পাহাড়ের আরেকটা গুহা দিয়ে বের হয়, যেটা অনেক দূরে, এবং সেখান থেকে কিছু সাইড ড্রোন মেরে আবার আরেক টানেলে ঢুকে যায়, সেই টানেল দিয়ে আবার আরেক পাশে বের হয়। এই ধরনের দুর্ভেদ্য যে গুহা, পাহাড় থেকে পাহাড়ে, নিচ থেকে নিচে, টানেল, খাদ, গিরি পর্বত, এগুলো কিন্তু আমেরিকানদের চিন্তা ভাবনারও বাইরে। এমনকি আমেরিকার যে লেটেস্ট টেকনোলজি যুদ্ধ বিমান আছে, সেটাও যত বড় বোমাই ফেলুক না কেন, ওই দুর্ভেদ্য পাহাড়ের ভিতরে যেই মিসাইলের গোডাউন, যেই ট্রেঞ্চ, যে গুহা থেকে যাওয়ার যে পথ, সুড়ঙ্গ, এগুলো কখনোই আমেরিকা ধ্বংস করতে পারবে না। বিমানটা যখন উপর দিয়ে ওড়ে, তখন তাকে কিন্তু বিভিন্ন টেকনোলজির মাধ্যমে নিচে টার্গেটটা ঠিক করতে হয়, যে আমি এই টার্গেটে হামলা চালাবো। সমস্যাটা হচ্ছে এখানেই, এই পাহাড় পর্বতের ভিতরে এই ধরনের টার্গেট ঠিক করা কিন্তু অনেক মুশকিল। তার উপরে আবার ইরান কিন্তু প্রচুর মানে কৃত্রিম নকলে যে আছে না, ওই যে মিসাইল লঞ্চ করার যেসব প্যাডগুলা, ওগুলো মানে ফেক বানিয়ে রাখে। তখন আমেরিকানরা মনে করে এটি তো দেখছি আসল, আমেরিকানরা বোমা মেরে ধ্বংস করে দেয়। শুধু কি তাই, ইরান ওই 3D পিকচারের মতো আঁকে, উপর থেকে দেখলে মনে হয় যে এটাই তো মিসাইল, এটাই তো বোমা, ওখান থেকে বোমা ফালায় ধ্বংস করে দেয়। কিন্তু আসলে কিন্তু এগুলো সব ফেক, এগুলো কিন্তু মিথ্যামিথ্যি। কিন্তু ইরান এমন ভাবে সমস্ত পাহাড়ে পাহাড়ে দুর্ভেদ্য ভাবে ফাঁদ তৈরি করে রেখেছে, টানেল তৈরি করে রেখেছে, শত্রুকে ধোঁকা দেওয়ার সরঞ্জাম তৈরি করে রেখেছে, এবং নিচে যে সুড়ঙ্গ, টানেল, বিস্তর যে মিসাইলের যে ভান্ডার, এমনকি যে পরমাণু বোমা, যেখানে বলা হয় যে প্রায় 100-150 কেজির মতো ইউরেনিয়াম আছে, এগুলো লুকিয়ে রেখেছে, যেগুলো কিন্তু এখন পর্যন্ত আমেরিকা হদিস পায় নাই। তারা শুধু যে ফোর্দো নামে একটা জায়গা আছে, ওখানে কিছু বোমা মেরে তারা মনে করছে ধ্বংস করে ফেলেছে। আসলে কিন্তু মোটেও তা না। ইরান এর চেয়ে ফার ডিপে তাদের এই সব যন্ত্রপাতি লুকিয়ে রেখেছে, যেখানে আমেরিকা রিচ করা অলমোস্ট ইম্পসিবল। উপর থেকে বোমা মেরে কখনোই টানেল ধ্বংস করা যায় না। উপর থেকে বোমা মারলে উপর দিয়ে কিছু জায়গা ধ্বংস হয়, কিন্তু টানেল তো অনেক অনেক গভীরে। টানেল ধ্বংস করতে হলে মার্কিন বাহিনীকে ওই টানেলে ঢুকতে হবে, ওই টানেলে ঢুকে ওই টানেলের ভিতরে কিন্তু বোমা ফিট করতে হবে, ফিট করে টোরে তারপর টানেল ধ্বংস করতে হবে। উপর থেকে যত শক্তিশালী বিমান দিয়ে বোমা মারবো না কেন, ওই টানেল, ওই গুহা, ওই সুড়ঙ্গ কখনোই ধ্বংস করা যাবে না। এটা হচ্ছে বাস্তবতা। আরেকটা বিষয় বলি, ইরান হচ্ছে ইরাকের থেকেও 4 গুণ বড়। তাহলে এত বড় একটা দেশ, প্রায় ভারতের চেয়ে কিছু ছোট ছোট আর কি, তো এত বড় একটা দেশ, যেই দেশের 3 ভাগের 2 ভাগই হচ্ছে এমন দুর্গম পাহাড় পর্বত, গিরিখাত, মালভূমি। হ্যাঁ, তো এখানে যদি মনে করেন যে আমেরিকা প্রতিদিন লাখো লাখো বোমা ফেললো, তারপরেও কিন্তু যেহেতু অনেক বড় দেশ, ঠিক কোন জায়গায়, কোন পাহাড়ের নিচে এই ধরনের গুহা আছে, খাদ আছে, তারপরে সুড়ঙ্গ আছে, কোন জায়গায় মিসাইলের ভান্ডার আছে, এগুলো কিন্তু খুঁজে পাওয়া এত সহজ নয়। এই কারণে ইরান জোর দিয়েছে মোবিলিটির উপর, যে খুব দ্রুত টানেলের ভিতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যে মিসাইলগুলো ট্রান্সফার করা যায়। অনেক দূরে দূরে পাহাড়ের ভিতরে অসংখ্য গিরিপথ, সুড়ঙ্গ, রাস্তা পাহাড়ের তল দিয়ে তৈরি করেছে, যে একদম একদম মানে বড় বড় যে গাড়ি ঘোড়াও চলতে পারে, মিসাইল নিয়ে ট্রাক চলতে পারে, এক পাশ থেকে পাশে, মানে মানে কুইক মোবিলিটি যেটা বলে, এগুলো তৈরি করেছে, যেটা আসলে আমেরিকার পক্ষে অনুমান করাও কঠিন। তো আগে বলেছিলাম, ইরান জানে যে এই শক্তিশালী মার্কিন বাহিনীকে সরাসরি যুদ্ধে পরাস্ত করা সম্ভব না। এই কারণে তারা চেষ্টা করতেছে যুদ্ধটাকে প্রলম্বিত করতে, যত দীর্ঘায়িত করা যায়। এবং এতে হয় কি,
এতে আস্তে আস্তে আমেরিকার অর্থনীতির উপর চাপ পড়ে, আমেরিকার যে মার্কিন লজিস্টিক ডিপার্টমেন্ট আছে যুদ্ধের, তাদের উপর চাপ পড়ে, গোলা বারুদ সব হয়ে যায়। অলরেডি আমরা দেখেছি যে যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো যেমন থার্ড, তারপরে আয়রন ডোম, এগুলো অলরেডি শেষের পথে। এবং পাশাপাশি দীর্ঘস্থায়ী যুদ্ধ করলে আমেরিকার অভ্যন্তরেও কিন্তু ট্রাম্পের উপর রাজনৈতিকভাবে চাপ বাড়বে যে তুমি এই যুদ্ধ শেষ করে দাও। এটা কিন্তু ইরান জানে, এবং ইরান জানে বলেই ইরান চাই যুদ্ধটাকে অ্যাজ লেন্দি অ্যাজ পসিবল করতে। আরেকটা বিষয় হচ্ছে যে ইরানের পার্সিয়ান গলফের ভৌগোলিক যে অবস্থানটা, দক্ষিণ ইরানের যে সমুদ্র সৈকতটা, এটা 2000 কিলোমিটার লম্বা, এবং ওই সমুদ্র সৈকত ধরে প্রায় 12-13টা ছোট ছোট দ্বীপ আছে, সেখানে মিসাইল লঞ্চারের প্যাড আছে, এবং আরো অন্যান্য সুড়ঙ্গ টুরঙ্গ তো আছে, এবং তার পাশেই কিন্তু রয়েছে সেই হরমুজ প্রণালী। তাহলে সেই সমুদ্র সৈকত থেকে, সেই সমুদ্র সৈকতে অবস্থিত ছোট ছোট দ্বীপগুলো থেকে এই মিসাইল এবং ড্রোন ইরান কোথায় মারবে হরমুজ প্রণালীর ভিতর দিয়ে যাওয়া সেই তেলের জাহাজগুলোর দিকে, যেটা ইরান চায় না যে এখান দিয়ে কোনো জাহাজ যাক। ইরান এই অঞ্চলে নিষেধাজ্ঞা দিয়েছে, এবং আমেরিকা বহু চেষ্টা করেছে এই হরমুজ প্রণালীটা পুনরায় চালু করার জন্য, তারা ব্যর্থ হয়েছে। ট্রাম্প নিজে বলেছে যে ইরানের নৌবাহিনী বলে কিছু নাই, কিন্তু যখনই কোনো জাহাজ সেখান দিয়ে গিয়েছে ইরানের পারমিশন না নিয়ে, তখনই সেই জাহাজকে মিসাইল মেরে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি তলদেশে মাইনও বসিয়ে যাতে জাহাজের তলদেশে ফুটা হয়ে ডুবে যায়। আমরা দেখেছি অনেক জাহাজে আগুন জ্বলতে, অনেক জাহাজ ধ্বংস হয়ে যেতে। এখন বিপদে পড়ে ট্রাম্প বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে যে তোমরা সবাই চলে আসো তোমাদের নৌবাহিনী নিয়ে, চলো আমরা একসঙ্গে এই হরমুজ প্রণালী নিরাপত্তা দিই। কিন্তু আজকের খবর পাওয়া পর্যন্ত কোনো দেশ আসেনি, কেউ এখানে জয়েন করেনি ট্রাম্পের সঙ্গে মিলেমিশে হরমুজ প্রণালী নিরাপত্তা দেওয়ার জন্য। সুতরাং হরমুজ প্রণালী কিন্তু এখনো ইরানের দখলে, এবং এই হরমুজ প্রণালী এমনটা জিনিস যে আপনারা দেখেছেন যে অলরেডি বাংলাদেশে তার জন্য হাঁকা চলতেছে, শুধু বাংলাদেশ না, বিশ্বের সব জায়গায় কিন্তু তাহলে দাম অনেক বেড়ে গিয়েছে, বাংলাদেশ সরকার যদিও বাড়ায়নি, এবং এই তালের জন্য হাহাকার। এবং যদি এভাবে আর 2-3 সপ্তাহ চলে, সমস্ত বিশ্বের ইকোনমি কলাপস করবে। কাজেই এই যুদ্ধ শুধু ইরান আমেরিকা যুদ্ধ তা কিন্তু না, এই যুদ্ধ শুধু ইরান আমেরিকা যুদ্ধ না, এই যুদ্ধ সমস্ত বিশ্বকে বাজেভাবে এফেক্ট করবে শুধু ওই হরমুজ প্রণালীর কারণে। কাজেই ইরান ভৌগোলিকভাবে দেখেন কি রকম একটা সুবিধাজনক অবস্থায় আছে, যে ইরানের 3 দিকে হচ্ছে পর্বতমালা, আলবরস পর্বতমালা আগেই বলেছিলাম, তারপরে উত্তর পূর্বে আছে কোপেট দাগ পর্বতমালা, দক্ষিণ পশ্চিমে আছে জাগ্রস পর্বতমালা। এই হচ্ছে গিয়ে ইরানের অবস্থা, এবং আরেক পাশে রয়েছে বিস্তৃত সমুদ্র সৈকত, সঙ্গে অসংখ্য ছোট ছোট দুর্গম দ্বীপ। তো এই কারণেই ইরানও কিন্তু চায় যাতে আমেরিকা স্থলবাহিনী ভিতরে পাঠায়, এবং আমেরিকাও চায় খুব কুইক একটা ভিক্টোরি, মানে দ্রুত যুদ্ধ জয়, যেমনটা ইরাকে হয়েছিল। মানে এই মরুভূমি সমতল, সেখানে ট্যাঙ্ক চালিয়ে, তারপরে তাদের লজিস্টিক ট্রাক চালিয়ে সেনাবাহিনী এক জায়গা থেকে এক জায়গায় বহন করে খুব দ্রুতই সাদ্দাম বাহিনীকে পরাজিত করা, তারপরে দখল করে নেওয়া। লিবিয়াতেও একই অবস্থা করেছিল। সুতরাং তারা মনে করতেছে যে ইরানেও আমরা এভাবে খুব দ্রুত একটা জয়লাভ করে ফেলবো। পক্ষান্তর ইরানও বোঝে যে যত দ্রুতই আমেরিকাকে এই যুদ্ধে ভিতর দিয়ে নিয়ে যাওয়া যায়, ততই তাদের লজিস্টিক খরচ, ইকোনমিক্যালি প্রবলেম, তারপরে তার যে বন্ধু রাষ্ট্রদের যে অর্থনৈতিক দুরবস্থা, সমস্ত বিশ্বের অর্থনৈতিক কলাপস করা, এবং আমেরিকার ভিতর রাজনৈতিক প্রেসার, সব মিলে কিন্তু ট্রাম্প এটা করতে পারবে না, এবং এটা করলেই কিন্তু আমেরিকার পরাজয় হবে। এবং এই কারণেই এরকম একটা সিস্টেম কিন্তু ইরান গত 20-30 বছর ধরে তৈরি করে যাচ্ছে, যাতে এইরকম একটা সমস্যায় আসলে এই আমেরিকাকে ফেলা যায়। এখন এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ কিন্তু কিভাবে হবে সেটা রুলটা ঠিক করতেছে ইরান। ইরান বলতেছে যে না, ওপেন কোনো ফাইট হবে না, ফাইট হবে সেই পাহাড়ে পর্বতে গিরিমালায় খাদে সেই সমুদ্র সৈকতের দিক দিয়ে, বিভিন্ন জায়গায় জায়গায় আমাদেরকে তোমাদের মোকাবেলা করতে হবে। কাজে ওই যে ওপেন ব্যাটেল ফিল্ডে যে যুদ্ধ, ওই পাশে তোমার পাশে আমরা, সমতল ভূমি না, যুদ্ধ এভাবে হবে না। সুতরাং এখানে এই যুদ্ধের রুলটা ঠিক করে দিচ্ছে কিন্তু ইরান, যে যুদ্ধ কিভাবে হবে, এবং সেটাই কিন্তু আমেরিকার বড় সমস্যা। এবং এই কারণে আমেরিকা না পারতেছে ছেড়ে আসতে, আবার না পারতেছে সামনের দিকে আগাতে, যে কি করবে অনেক চিন্তা ভাবনা করতে হচ্ছে। 20 বছর ধরেই ইরান প্ল্যান করতেছিল যে পৃথিবীর শ্রেষ্ঠ বাহিনী, মার্কিন সামরিক বাহিনী, তারা অবশ্যই ইসরায়েলের জন্য এক সময় গিয়ে এসে ইরানের সঙ্গে যুদ্ধ করবেই। এই কারণে তারা 20 বছর ধরে প্ল্যান করেছে, এবং পাহাড়ের একদম গভীর গভীর তলদেশে, যেখানে তারা বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, তারপরে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, এই সবকিছু তারা সেখানে তৈরি করেছে, এবং মোবাইল লঞ্চার প্যাড তৈরি করেছে, এবং ভিতর থেকে যে টানেল করেছে ওই টানেলগুলো অনেক চওড়া, এবং যেখানে কিন্তু ওই বড় বড় মিসাইল বহনকারী ট্রাক যেতে পারে।
এবং এক পাহাড় থেকে আরেক পাহাড় অনেক অনেক দূরে ভিতর দিয়ে অনেক বছরের পরিশ্রম করে করে এই ধরনের টানেলগুলো তৈরি করেছে, এবং যাতে খুব দ্রুতই এই ধরনের ড্রোন লঞ্চ করে, এই ধরনের মিসাইল লঞ্চ করে তারা দ্রুতই আবার টানেলের ভিতরে পালিয়ে যেতে পারে, পালিয়ে আবার অন্য আরেক দিকে যে আরেকটা লঞ্চ করতে পারে, যেটা মার্কিন বাহিনীর পক্ষে চিন্তা করাও সম্ভব না। এখন মনে করেন যে আমেরিকা উপর থেকে বোমা ফালাইয়া ইরানের অসংখ্য মিসাইল সেন্টার ধ্বংস করে দিল, অসংখ্য লাঞ্চার প্যাড ধ্বংস করে দিল, তারপরেও যদি এদের 100 ভাগের অন্তত 10 ভাগ মিসাইলও রয়ে যায়, 100 ভাগের 10 ভাগ মিসাইল মনে করেন যে 100টা, এই 100টা যদি তারা ওই পাহাড়ের তলদেশ থেকে মনে করেন একটা মিসাইল ছড়লো, ওই মিসাইলটা গিয়ে সৌদি আরবের যে কোনো তেল শোধনাগারে আঘাত আনলো, ওই মিসাইলটা গিয়ে দুবাইয়ের একটা বড় হোটেলে আঘাত আনলো, ওই মিসাইলটা গিয়ে একটা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত আনলো, ওই মিসাইলটা গিয়ে বিমানবাহী রণতরী সেখানে আঘাত আনলো, অথবা একটা মিসাইল গিয়ে যে আরব কান্ট্রির যে পানি শোধনাগার সেখানে আঘাত আনলো, ওটার রেজাল্ট কিন্তু হবে ভয়াবহ। সুতরাং ইরান তাদের যেই মিসাইল লঞ্চার প্যাড এগুলো বিভিন্ন জায়গায় স্থাপন করেছে, বেশিরভাগই পাহাড়ের ঠিক নিচে, সুড়ঙ্গ পথের ঠিক বাইরে, আবার কিছু কিছু আছে অনেক লোক সমাগম আছে না, লোকালয়, সেই লোকালয়ের ভিতর থেকেও তারা এগুলো করে, যাতে মার্কিন বাহিনী ধরতে না পারে। এবং তাদের এই যে মোবাইল যে মিসাইল লঞ্চার এগুলো এক জায়গায় রাখে না, এরা সবসময় চেঞ্জ করে, আজকে এই লোকেশন, কালকে এই লোকেশন, পরশু এই লোকেশন, অথবা ঘন্টায় ঘন্টায় তারা লোকেশন চেঞ্জ করে। এবং শুধু কি তাই, ইরান ওই পারস্য উপসাগরীয় এলাকা ঘিরে এমনটা বলয় তৈরি করেছে যে একবার যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে কিন্তু ওই সমস্ত অঞ্চল জুড়ে যুদ্ধ বেঁধে যাবে। যেমন ইরানের জন্য লেবাননে আছে হেজবুল্লাহরা, তারপরে ফিলিস্তিনে আছে হামাস, ইয়ামানে আছে হুতি, এরা সবাই কিন্তু ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করবে। এবং অলরেডি কিন্তু হেজবুল্লাহরা ইসরায়েলে প্রচুর রকেট নিক্ষেপ করতেছে, এবং ইসরায়েলও বিমান হামলা করে প্রায় 1000 লেবাননিসকে মেরে ফেলেছে অলরেডি, সেখানে কিন্তু প্রচুর বিমান হামলা চলতেছে। সুতরাং এই যুদ্ধ কিন্তু কয়েকটা ফ্রন্টে চলবে, যখন পুরোপুরি যুদ্ধ বেঁধে যায় তখন কিন্তু যুদ্ধটা শুধুমাত্র এই ইরান আমেরিকা না, শুধু কয়েকটা ফ্রন্টে কিন্তু এই যুদ্ধটা চলবে। ইরানের প্রায় 6 লক্ষের মতো সেনাবাহিনী আছে, এদেরকে কয়জন রাস্তা দেখছেন? তারা কিন্তু রাস্তায় নামে না, তারা তাদের বিভিন্ন জায়গায় আছে পজিশন নিয়ে, এবং তারা নিজেদেরকে হাইড করে রেখেছে। সামান্য কিছু যারা ওই মিসাইল লঞ্চের দায়িত্বে আছে তারাই কাজ করতেছে, বাকিরা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় পজিশন নিয়ে আছে। এবং ইরানের লক্ষ্য হচ্ছে একটাই, যে আস্তে 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 অল্প অল্প করে হামলা চালিয়ে শত্রুপক্ষের বেশি বেশি ক্ষতি সাধন করা, যাতে শত্রুপক্ষ এই যুদ্ধের ভার বেশি দিন বহন করতে সক্ষম না হয়। মনে রাখবেন, আমেরিকার জয় মানে হচ্ছে যে ইরানকে দখল করা, দখল করে ইরানের সরকার পরিবর্তন করে তাদের পছন্দ কাউকে বসিয়ে দিয়ে যাওয়া, সেটা হচ্ছে আমেরিকার জয়। আর ইরানের জয় মানে হচ্ছে কিচ্ছু করা না, শুধু বেঁচে থাকা, নিজেদের মাটিকে কামড়িয়ে পড়ে থাকা। সুতরাং এখানে কিন্তু ইরানের জয় আমেরিকার জয় কিন্তু সংখ্যা কিন্তু ভিন্ন। এখন এই যে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর যে 20% তেল যায়, সেখানে এই যে ইরান কন্টিনিউ মিসাইল মারতেছে, এই মিসাইল মারার ফলে যদি সেখানে মাসের পর মাস বন্ধ থাকে, তাহলে এই সমস্ত পৃথিবীর সকল দেশগুলো যারা তেলের উপর নির্ভরশীল অধিকাংশ, তারা কিন্তু তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, কারখানার উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, এবং তারা নিজ নিজ দেশে পলিটিক্যাল প্রেসারে পড়বে, এবং ইনক্লুডিং মিডল ইস্টের এই যে আরব দেশগুলো তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তখন তারা আমেরিকার উপর চাপ প্রয়োগ করবে যে এই যুদ্ধ বন্ধ করো। অলরেডি কিন্তু আরব আমিরাতের এক ধনকুবের, তিনি ট্রাম্পকে বলেছেন যে আপনি কারকে জিজ্ঞেস করে, আপনি কার পরামর্শে আপনি যুদ্ধ শুরু করেছেন, আপনি আমাদের কথা একটা বড় ভাবলেন না। এবং আরব কান্ট্রিগুলো কিন্তু বুঝে গিয়েছে যে যেই আরব কান্ট্রিগুলোকে ট্রাম্প বলে যে আমি তোমাদের বন্ধু, আমাদের সেনাবাহিনী তোমাদের এখানে রাখো, এবং দিনের পর দিন আরব দেশগুলো মার্কিন সেনাবাহিনী পালতেছে নিজেদের নিরাপত্তার জন্য, সেই মার্কিন বাহিনী এই আরব দেশগুলোর সঙ্গে বিন্দু মাত্র পরামর্শ না করে ইসরায়েলকে সঙ্গে নিয়ে হঠাৎ করে আক্রমণ করে বসলো। কাজে তারা বুঝতে পেরেছে যে এই যে আমাদের এই যে ধ্বংস হচ্ছে, আমাদের দেশে ইরানের মিসাইল আক্রমণ হচ্ছে, কেন হচ্ছে? শুধুমাত্র আমাদেরকে এই মার্কিন বাহিনীকে জায়গা দেওয়ার কারণে। এবং আমেরিকা কিন্তু আমাদের জন্য না, আমেরিকা হচ্ছে ইসরায়েলের জন্য। এটা কিন্তু আরব দেশগুলো দেরিতে হলেও বুঝতে পেরেছে, এবং অলরেডি আরব দেশগুলো বলতেছে যে না, আমরা এই যুদ্ধে জড়াবো না। এবং এটাই হচ্ছে আমেরিকা ইসরায়েলের আরেকটি সংকট। এবং এই অর্থনীতি কিন্তু একবার বিপদে পড়লে কিন্তু সহজে ঠিক হয় না, এটা ঠিক হতে বছরের পর বছর লেগে যায়। এবং আমেরিকার যে সবচেয়ে বড় শত্রু রাশিয়া, এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কিন্তু রাশিয়া প্রচুর পরিমাণে তেল বিক্রি করতেছে, কারণ আমেরিকা বলছে যে তোমরা রাশিয়ার কাছে তেল কিনো, যদিও রাশিয়া শত্রু রাষ্ট্র, কিন্তু যেহেতু পৃথিবীর তেল নাই, কাজেই ইকোনমি ঠিক রাখতে হলে তেল কিনতে হবে, কাজেই তোমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনো, এবং রাশিয়া দেদারসে তেল বিক্রি করতেছে, এবং সবচেয়ে কিন্তু উপকার হচ্ছে রাশিয়ার। এবং রাশিয়া এই তেল বিক্রির টাকা দিয়ে কিন্তু ইউক্রেনে হামলা জোরদার করেছে। রাশিয়া বলতেছে গতকালকে একদিন নাকি ইউক্রেনের 1000 সৈন্য রাশিয়া মেরে ফেলেছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 1000 সৈন্য একদিনই। আবার সেই ইউক্রেনকে বলতেছে আমেরিকা হেল্প করতে ইরানের বিরুদ্ধে।
মানে আমেরিকা এখন আর ইউক্রেনকে হেল্প করতেছে না, কারণ আমেরিকার সরঞ্জাম শেষ হয়ে গেছে। এখন ইউক্রেনকে বলতেছে তোমাদের যা যা আছে সেনাবাহিনীর অস্ত্র এগুলো আমাদেরকে দিয়ে দাও, আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করি। ওদিকে এই সুযোগে গতকালকে ইউক্রেনের 1000 সৈন্য রাশিয়া বলতেছে তারা শেষ করেছে, এবং তারা বলতেছে কোন কোন জায়গায় কি কি পরিমাণ সৈন্য মারছে, সব মিলিয়ে একদিনেই 1000 সৈন্য শেষ ইউক্রেনের। আবার ইউক্রেন নাকি আবার হেল্প করবে সেই ইরানের বিরুদ্ধে। তো এইভাবে এই যুদ্ধটা সমস্ত দিয়ে বিস্তৃত হচ্ছে, কিন্তু এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে আমেরিকার শত্রু দেশ রাশিয়া, কোনো সন্দেহ নেই এতে। তো এটাই বলবো যে আধুনিক যুগে কিন্তু শক্তিশালী বিমান বাহিনী, শক্তিশালী সেনাবাহিনী, অত্যাধুনিক টেকনোলজি, অত্যাধুনিক আকাশ প্রযুক্তি, অত্যাধুনিক বিমান, রাডার, মিসাইল, এগুলোই কিন্তু শক্তিশালী হওয়ার একমাত্র মাধ্যম না। ইরানের যে ভৌগোলিক অবস্থান, ইরানের যে স্ট্র্যাটেজি, ইরানের যে টাইম ক্যালকুলেশন, সব মিলিয়ে কিন্তু ইরানকে তাদের জন্য একটি অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছে এই সমস্ত বিশ্বে। এবং যেটা এই ট্রাম্প এবং ইসরায়েল হারে হারে টের পাচ্ছে। তারা মনে করেছে খোমেনি চলে গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে, কিন্তু সেই ইরান দ্বিগুণ গতিতে তাদেরকে আবার ঘুরে দাঁড়িয়ে জবাব দিচ্ছে মুখের উপর। শেষ কথা হচ্ছে যে যদি আমেরিকা তাদের সমস্ত ফোর্স ইরানে পাঠায়, হ্যাঁ সমস্ত ফোর্স ইরানে পাঠালো, কিন্তু ইরানের যেই 3 দিকে যে দুর্গম পর্বতমালা, একদিকে যে সমুদ্র সৈকত প্রায় 2000 কিলোমিটার লম্বা, অনেক অনেক দ্বীপ, অনেক অনেক মিসাইল, অনেক অনেক যে গেরিলা যোদ্ধারা সুরঙ্গের ভিতরে ঢুকে এক পাশ থেকে আরেক পাশে যায়, নর্মাল গেরিলা যোদ্ধারা কিন্তু গেরিলা যুদ্ধ করে, এখানে কিন্তু মিসাইল টিসাইল সবকিছু সুরঙ্গের ভিতরে একটা গ্লোবাল একটা বিশাল একটা যে নেটওয়ার্ক, এবং যে 6 লক্ষ IRGC ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এদের সঙ্গে আমেরিকার যুদ্ধ করতে হবে। এবং সেই যুদ্ধে কে জিতে কে হারে সেটা তো পরের কথা। এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে হাজার হাজার মার্কিন সৈন্য, ব্রিটিশ সৈন্য মারা গিয়ে একদিন রাতের অন্ধকারে সেই তালেবানদেরকেই ক্ষমতা দিয়ে চলে এসেছে আমেরিকা লেজ গুটিয়ে। সেই ইরাক যুদ্ধে কিছুই পায়নি, হাজার হাজার মার্কিন সৈন্য মারা গেছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে, কিছুই পায়নি। সে আমেরিকা আবার ইরানে যাবে, যেতে পারে, কারণ যুদ্ধ অনেক সময় ইগোর উপর নির্ভর করে, যে না যাবই, আগে কি হয়েছে সেটা বাদ দিই, এবার আমি ইরান আক্রমণ করবই, করতে পারে, স্তরবান যেতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু সেখানে গিয়ে তারা যে কনসিকুয়েন্স ফেস করবে, সেই কনসিকুয়েন্স কিন্তু শুধু আমেরিকার জন্যই না, সমস্ত পৃথিবীর জন্য কিন্তু একটা বিশাল ক্যাওস সৃষ্টি করবে। বিশেষ করে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে আরব দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকা ইকোনমিক্যালি ক্ষতিগ্রস্ত হবে, এবং ইরান ক্ষতিগ্রস্ত হবে, ইরাক ক্ষতিগ্রস্ত হবে। এবং এই হরমুজের উপর দিয়ে একের পর এক মিসাইল মারতে থাকলে সমস্ত পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত পৃথিবীর ইকোনমি ধ্বংস হয়ে যাবে। এবং এটাই কিন্তু ইরানকে যুদ্ধে একটি ভালো পর্যায়ে নিয়ে যাবে। আপাত দৃষ্টিতে আমেরিকা পৃথিবীর শক্তিশালী দেশ, শক্তিশালী মিলিটারি, শক্তিশালী সামরিক বাহিনী, শক্তিশালী অস্ত্রশস্ত্র, মডার্ন টেকনোলজি সব থাকলেও এই ইরানের যেই প্রচলিত যুদ্ধ ব্যবস্থা, যে আমার মিসাইল আছে, আমার ড্রোন আছে, এগুলো সস্তা, এগুলো খুব দ্রুত আমি তৈরি করতে পারি, আমার সুড়ঙ্গ আছে, এবং প্রাকৃতিকভাবে আমার দেশটা খুবই দুর্ভেদ্য। কাজে তোমরা আসো, আমাদের সঙ্গে ফাইট করো, করার পর তোমার দেখো কি হয়। এবং ইরান এক প্রকার আমেরিকাকে আহ্বান জানাচ্ছে যে তোমরা আসো, স্থলবাহিনী পাঠাও, তারপর দেখো কি হয়। এবং আমেরিকাও কিন্তু প্রচুর ভাবতেছে যে তারা এগুবে নাকি এগুবে না, কারণ আমেরিকার একটাই ভয়, যে এই যেই দুর্ভেদ্য পাহাড়, দুর্ভেদ্য গিরিপথ, মালভূমি, সুরঙ্গ, যেখানে পদে পদে মৃত্যু, পদে পদে বিপদ, সেখানে একবার ঢুকলে কি আমরা জীবন নিয়ে ফিরতে পারবো? এটাই হচ্ছে আমেরিকার প্রশ্ন। দেখা যাক এই প্রশ্নের উত্তর কি আসে। ধন্যবাদ।